প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ মানবিক ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব মোগল ভারতের ইতিহাসে সম্রাট শাহজাহান। গত ক্লাসে মনে হয় কিছু আলোচনা করেছি। আজকে আমরা শাহজাহান আলোচনা করব, কারণ শাহজাহানের রাজত্বকাল মোগল ইতিহাসে একটি স্বর্ণযুগ। বিশেষ করে যে তাজমহল নির্মাণ হয়েছিল, মমতাজ মহল তার সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের সমাধির উপর যমুনা নদীর বাঁকে আগ্রাতে এই সমাধিসৌধ মধ্যযুগে যে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য ছিল, যে আগ্রার তাজমহল সমাধিসৌধ বলা হয়েছে। ইতিহাসে দেখা যায় ভারতবর্ষে যে কুয়াতুল ইসলাম মসজিদ, তার পাশে কুতুব মিনার নির্মাণের মাধ্যমে যে স্থাপত্য শিল্পের ইতিহাস শুরু হয়, সেই সালতানাত যুগ মোগল যুগে সেই সম্রাট শাহজাহানের যে রাজত্বকালে উন্নতির চরম শিখরে বা সর্বোচ্চ উন্নতি সাধিত হয়েছিল। যে পৃথিবীতে হয়তো তাজমহল আরও হবে, কিন্তু এই শাহজাহানের বা ভারতবর্ষে আগ্রা যমুনার বাঁকে এই তাজমহলের মতো এত খ্যাতি, এত যশ, এত ঐশ্বর্য হয়তো বা দ্বিতীয় তাজমহল পৃথিবীতে আসে না। পৃথিবীতে আরও কিছু কিছু যে স্মৃতিসৌধ বা টাওয়ার আছে, যেন আইফেল টাওয়ার, টুইন টাওয়ার তো ধ্বংস হয়ে গেছে, যে পেট্রোনাস টাওয়ার, তারপরে সিডনির একটা ব্রিজ, সম্ভবত প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর ঘণ্টা, বেবিলনের শূন্য উদ্যান, এগুলো এক একটা কালের সাক্ষী, কালের ইতিহাস, কালের ঐতিহ্য, সেগুলোকে বলা হয়ে থাকে। যাই হোক, সম্রাট শাহজাহান কীভাবে ক্ষমতা আসছে আমরা গত ক্লাসে মনে হয় কিছু আলোচনা করেছি। তারপর যাই হোক, আজকেও আবার একটু আলোচনা করি। আমরা সামনের দিকে যাব। যে সম্রাট শাহজাহান, তার আসল নাম ছিল যে শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। জাহাঙ্গীর তাকে খুররম হিসেবে ডাকতেন। শাহজাদা খুররম মোগল বংশের পঞ্চম সম্রাট ছিলেন। উনি পঞ্চম সম্রাট ছিলেন। তবে অনেকে শাহজাহানের রাজত্বকালকে ভারতে মোগল ইতিহাসের সমৃদ্ধি এবং অবক্ষয়ের সন্ধিক্ষণ হিসাবেও বর্ণনা করা হয়ে থাকে। কারণ তার রাজত্বকালের শেষ দিকে তার পুত্রদের মাঝে যে গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধটা মোগল ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সূচনা। এর আগেও জাহাঙ্গীরও তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করছিল, শাহজাহানও তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু এত যে বিস্তৃতি লাভ করে না, এত প্রকট আকার ধারণ করে না। এখানে গৃহযুদ্ধে যে তার ধারা শিকো, শাহসুজা, মুরাদ, যে আওরঙ্গজেব, এই 4 ছেলের ভিতরে গৃহযুদ্ধের পরে 3 জনে মারা যায়। শেষ পর্যন্ত আওরঙ্গজেব, যাতে আমরা সম্রাট আলমগীর হিসাবে জানি, যে সেই জীবিত ছিল, বাকিগুলো মারা যায়। যাই হোক, এত প্রকট আকার বাকিগুলো ধারণ করে নাই। সেজন্য ঐতিহাসিকেরা বলতেছে যে যে সেটা এই অবক্ষয় এবং সমৃদ্ধি এবং অবক্ষয় দুটো কালের সন্ধিক্ষণ, দুটো কালের সাক্ষী সম্রাট শাহজাহানের যে রাজত্বকালকে। ঐতিহাসে সম্রাট শাহজাহান শেষ পর্যন্ত তার পরবর্তী 10 বছর আগ্রার দুর্গে যে জীবন বন্দী ছিল, এবং সেখান থেকে তার স্ত্রী যমুনা নদীর বাঁকে যে তাজমহল নির্মাণ করেছিল, সেই নির্মাণে সেই দৃশ্য দেখেই উনি পৃথিবী থেকে যে বিদায় নিয়েছিলেন। অনেক ঐতিহাসিক আবার বলো না, সে যমুনা নদীর বাঁকে যে যে তাজমহল নির্মাণ করেছিল, সম্ভবত পূর্ব পারে, তার পশ্চিম পারে আরেকটি তাজমহল নির্মাণের জন্য পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। ফুর্তদি গৃহযুদ্ধের পরে যে শেষ পর্যন্ত সেই তার উদ্দেশ্য ম্লান হয়ে যায়। প্রাথমিক জীবনে সেই যে যে তার পিতার নাম ছিল সম্রাট জাহাঙ্গীর এবং মাতার নাম ছিল বিবি বিলকিস মাকানি বেগম সাহিবা।
বিলকিস, উম, যে শাহজাদা খুররম ছিলেন তাজ বিবি বিলকিস, মাকানি বেগম সাহিবা। তার যদি আরো পিছনে পরিচিতি দিতে যাই তাহলে আমরা যে 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 মারওয়ারের রানা উদয় সিং এর কন্যা ছিল সে। আমরা তার সম্রাট আকবরের যে রাজপুত নীতি ছিল সেই রাজপুত কারণে যে শিখ সম্প্রদায় যে এবং হিন্দু সম্প্রদায়ের সাথে যে বিবাহ হয়েছিল এই ক্ষেত্রে এও একটা উদয় সিং এর কন্যা ছিল। তার প্রকৃত নাম ছিল রাজকুমারী সি মানবতী ভাইজি লাল সাহিবা। সাহিবাটা দেখা যাচ্ছে তার ছিল বেগম সাহিবা। তাই মুসলমান নাম ধারণ করার পরও সে সাহিবা ছিল। তিনি রাজকুমারী মানাবতী বা রাজকুমারী জগৎ গোসাই নামেও পরিচিত ছিলেন। মুসলিম নাম ধারণ করেছে দেখা যাচ্ছে যে সেখানে হলো তাদের যে বংশ পরিচয় সাহিবা সেই উপাধিটা সে রেখেছিল। যাই সেই যে সেটা ছিল সম্রাট শাহজাহানের যে তৃতীয় পুত্র, যে 1591 খ্রিস্টাব্দে 5ই জানুয়ারি লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতা আকবরের পিতামহ আকবর অত্যন্ত প্রিয় ছিলেন। সম্রাট আকবর তার খুব প্রিয় পিতামহ অর্থাৎ দাদা যে খুবই প্রিয় ছিলেন। যেমন এই প্রিয় দাদা এবং যেই বা তার এই পুত্রের নাম লিখেছিল যে খুররম, যে সদা প্রসন্ন, বাংলা বলতেছে সদা প্রসন্ন। মোল্লা কাসিম ব্যাং তাবরিজি, হাকিম আলী জিলানি, শেখ সুফি, শেখ আবুল খায়ের প্রমুখ সুযোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে শাহজাদা খুররম ফার্সি ভাষা সাহিত্য ছাড়াও ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ধর্মতত্ত্ব, চিকিৎসা, সমরবিদ্যা শিক্ষা লাভ করেন। এক কথায় পিতামহ এবং পিতার তত্ত্বাবধানে তিনি রাজপরিবারের একজন উপযুক্ত সদস্য হিসেবে গড়ে উঠেছিলেন। তো পরবর্তী জীবনে দেখা যাচ্ছে যে সে সমরবিদ্যায় যে পারদর্শী ছিলেন। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে সম্রাট যে জাহাঙ্গীর তাকে অনেকগুলো যে মনসবদারি প্রথার মাধ্যমে যে পদবি দেওয়া হয় সে 10,000ই শেষ পর্যন্ত 10,000, 8,000, 10,000, 10,000 পর্যন্ত সে সৈন্যের মন সে প্রদান হয়েছিল। এটাও ইতিহাসে দেখা যায়। সেই জন্য যে ঐতিহাসিকরা বলছেন তার এই যোগ্যতার কারণে সম্রাট জাহাঙ্গীর তার পাশে একটি চেয়ারও সবসময় খালি রাখতেন। এই ক্ষেত্রে উনি কয়েকটা এক্সাম্পলও উনি যে ঐতিহাসিকরা দিয়েছিলেন। দেখা যাচ্ছে যে সম্রাট জাহাঙ্গীর খুব আস্থাবান ছিল। তার এই পুত্রকে দায়িত্বপূর্ণ রাজকীয় উচ্চ মসনদ দান করেছিলেন। সে দান দেখা যাচ্ছে যে 1607 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তার এই পুত্রকে 8,000 জাত 5,000 সোয়ার মঞ্চ প্রদান করেন। 3 বছর পর তার মঞ্চ 10,000 জাত এবং 5,000 সোয়ারে উন্নীত করেন। তার কৃতিত্বের জন্য যে যুদ্ধবিদ্যা বা তাদের যে শত্রু ছিল তাদেরকে দমনের কারণে বিশেষ করে পরবর্তী যে ইয়াটা দেওয়া হয়েছিল সেখানে হচ্ছে মেবার বিজয় এবং দাক্ষিণাত্য আহমদনগর রাজ্যের বিরুদ্ধে সামরিক সাফল্য শাহজাদা খুররমের অত্যন্ত কৃতিত্ব ছিল। এইসব সাফল্য তার পদবী মর্যাদা বৃদ্ধি পায়। আহমদনগরের প্রধানমন্ত্রী মালিক আম্বরকে পরাজিত করে সম্রাট যেই জাহাঙ্গীর যে তাকে একটা সম্মানসূচক উপাধি দিয়েছিলেন যে সেটা হলো শাহজাহান জগতের অধীশ্বর জগতের অধীশ্বর হিসেবে তাকে শাহজাহান যে উপাধি দিয়েছে কিং অব দি ওয়ার্ল্ড, ইংরেজিতে বলা হচ্ছে কিং অব দি ওয়ার্ল্ড। বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি ছেলেদের জন্যই বলছি যে তোমরা এই সকল যে ছোট ছোট প্রশ্ন হয় সেগুলো আমি অনেকটা আইডেন্টিফাই করে দিচ্ছি যে সেটা তোমরা দেখে নিবে, না হলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অসংক্ষিপ্ত প্রশ্নে যে তোমরা অনেক সময় যে পারবে না। যে বলছি কিং অফ দি ওয়ার্ল্ড কার উপাধি ছিল? সম্রাট শাহজাহানের যে উপাধি ছিল। এবং আগে যেটা বলেছি দরবারে একটা আসনও তার জন্য রেখে দেওয়া হতো। যাই হোক এইভাবে তাকে
বুঝা যাচ্ছে যে যে সম্রাট জাহাঙ্গীরও যে তাকে যে উম, পরবর্তী সিংহাসনে যে উত্তরাধিকারী নিয়োগ করবে, কিন্তু বাদশাহ যাইয়া যে যে নূরজাহান তার যে প্রথম স্বামীর যে সন্তান ছিল লাডলি বেগম, সেখানে সম্রাট শাহজাহানে সম্রাট জাহাঙ্গীরে তৃতীয় পুত্র যে শাহজাদার সাথে বিবাহ দিয়েছিল শাহরিয়ার সাথে। জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ার সাথে বিবাহ হওয়ার কারণে যে সেখানে নূরজাহান, তুমি জানো নূরজাহান হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সে নূরজাহান তারা উম, যে পারস্যের থেকে আসছিল এই দেশে, যে আসা যা তার আমরা গত ক্লাসগুলোতে তাদের আসার আগমন, তাদের বিবাহ ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিও। আর বিশেষ করে সম্রাট নূরজাহানের উপরে একটা ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে 4 নম্বরে, এটাকে দেখে নিও। মমতাজ মহলের উপরেও হয়ে থাকে যে সম্রাটদের উপর তারা কিরূপ প্রভাব বিস্তার করেছিল। এই ক্ষেত্রে যে সে আবার নূরজাহানের যে ভাই আসিফ খানের যে মেয়ে যে মমতাজ মহল, যেটা তার আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম, এই নামটা আসে। যে মমতাজ মহলের আসল নাম কি ছিল, আবার নূরজাহানের আসল নাম কি ছিল সেটাও আছে। কত সালে তাজমহল নির্মাণ হয়েছিল, নির্মাণ কাজ শুরু হয়েছিল সেটাও আসে। কত লোক লাগছে, কত টাকা লাগছে, এবং কয় বছরে সেটা নির্মাণ হয়েছিল সেটা কোথায়, দিল্লি না আগ্রায় না যমুনা নদীর বাঁকে, এই প্রশ্নগুলো অনেক সময় এসে থাকে। এবং এই কারণে যে যে শাহরিয়ারকে ক্ষমতা বসানো চাচ্ছিল। তবে সম্রাট শাহজাহানের 4 পুত্র ছিল, এর মধ্যে খসরু এবং পারভেজ যে সম্রাট শাহজাহান জীবনোদ্দেশ্যে তারা মারা যায়, এবং বাকি থাকে যে খুররম আর শাহজাদা। শাহজাদা হচ্ছে নূরজাহানের মেয়ের জামাই, আর শাহজাহান হচ্ছে তার ভাতিজি জামাই। আসিফ খান তার ভাই ছিল, আসিফ খানের কন্যা ছিল, এবং সে ভাতিজি জামাই ও তো সব দিক থেকেই যে বিচক্ষণ, দক্ষ সব, কিন্তু শাহরিয়ার এত সুদক্ষ এবং এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করা, নানা জাতের বর্ণের এই সাম্রাজ্যকে যে দিল্লি বা ভারতবর্ষ পরিচালনা করা অত্যন্ত দক্ষ শাসক না হলে সম্ভব ছিল না। যেটা আমরা আরণ্যগীর পরে দেখি শাসক না আসার কারণে যে ভারতবর্ষে মুসলিম শাসন বা কেন্দ্রীয় মুসলিম শাসনে যে পতন হয়ে যায়, সে আর ধরে রাখতে যে পারে না। তাই আমরা দেখতেছি যে যে তিনি বিদ্রোহ করেছিল 1622 খ্রিস্টাব্দে, বিদ্রোহ করেছিল ক্ষমতার জন্য। তো সে আগ থেকে যে বুঝতে পেরেছে যে শাহরিয়ারকে বসানোর জন্য যে নূরজাহান কনস্পিরেসি বা ষড়যন্ত্র করতেছে। কারণ নূরজাহান অত্যধিক ক্ষমতা বা অত্যধিক চাপ সৃষ্টি করতে সম্রাট জাহাঙ্গীরের উপরে, সেটা মোগল শাসনের জন্য, ভারতের মুসলিম শাসনের জন্য যে ক্ষতিকর দিক ছিল, এবং ক্ষতি হয়েছেও। ইতিহাসে তাই দেখা যাচ্ছে ক্ষতি হয়েছে। তো যাই হোক, সেই শেষ পর্যন্ত যে পিতা পুত্রের মধ্যস্থতার মাধ্যমে সেটার অবসান হয় 1525 খ্রিস্টাব্দে। কিন্তু সদ্ভাব প্রতিষ্ঠা হওয়ার পরেও সম্রাট যে জাহাঙ্গীর তাকে কাছে শাহরিয়ারকে লাহোরে রাখছে, আর শাহজাহানকে দাক্ষিণাত্যে পাঠিয়ে দিছে, দাক্ষিণাত্যে শাসনকে যে পাঠিয়ে দিছে। তো এইভাবে যে চলছে। কিন্তু 1627 খ্রিস্টাব্দে যখন জাহাঙ্গীর লাহোরে যে ইন্তিকাল করেন, যা মারা যান, তখন সিংহাসনে এই উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এবং এই সুবাদে সেই যে নূরজাহান তার যে মেয়ের জামাতাকে যে ঘোষণা করে দেওয়া হয়, যে কিন্তু তখন যে সম্রাট হিসেবে ঘোষণা, তখন জাহাঙ্গীর দাক্ষিণাত্যে ছিল। আর আগেই বলেছি যে খসরু এবং যে পারভেজ, এই দুজন সম্রাট শাহজাহানের যে জীবনোদ্দশায় তারা মারা যায়। তাহলে দুইজনে থাকে, যে তৃতীয় এবং চতুর্থ পুত্রই থাকে। যে তবে রাজকোষ দখলে এবং শাহজাদা খুররম আগমন প্রতিহত করার জন্য নূরজাহান সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। এখন রাজধানীতে অবস্থানরত নূরজাহানের ভাই আসিফ খান বা খুররমের শ্বশুর, সেও কিন্তু বসে নাই। সে শাহরিয়ারকে
শাহরিয়ার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং অধিকাংশ আমোত্তবর্গ অভিজাতদেরকে তারা কিন্তু শাহজাহানকে সাপোর্ট করেছিল বা আসিফ খানকে যে সাপোর্ট করেছিল, যে যার কারণে আমরা দেখি যে তারা চাচ্ছে যে শাহজাহান ক্ষমতা বসুক, যে শাহরিয়া নয়। তাই যে তারা তাদের যে ভাই যেটা মারা গেছে, যে 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 শাহজাদা খসরু দাওয়ার দাওয়ার বক্সকে খসরু যে খসরু এবং পারভেজ যেটা মারা গেছে, খসরু রাওকে যে সাময়িক সম্রাট হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং আর দাক্ষিণাত্য থেকে শাহজাহানকে সংবাদ প্রেরণ করেছিল রাজধানী লাহোরে আসার জন্য। কিন্তু আসার পথে যে লাহোরে যে সেখানে বাধার সম্মুখীন হয় বা সেখানে যে লাহোরে যে শাহরিয়ার সাথে আসিফ খানে যে একটা ছোটোখাটো একটা যুদ্ধ হয়েছে বলাই যেতে পারে যে, কিন্তু সেখানে সে শাহরিয়ার যে পরাজিত হইয়া দুর্গে আশ্রয় গ্রহণ করে শেষ পর্যন্ত সেখান থেকে খুঁজে বের করে তাকে অন্ধ করে দেওয়া হয়। এটি সব কিছু নির্মম ইতিহাস। ইতিহাস অনেকগুলো আছে যে ক্ষমতা যে জন্য আপন ভাই, আপন মা, আপন বাবা, যে এগুলোকে মারা হয়, হত্যা করা হয়, বন্দি করা হয়। যে অর্থাৎ গণতন্ত্র বলো, রাজতন্ত্র বলো বা সমাজতন্ত্র বলো, সবখানে যেখানেই বলো যে যে দ্বন্দ্ব সংঘাত যে লেগেই আছে ক্ষমতার কারণে। আমরাও দেখি যে আমাদের নবীজি নবীজি সাহাবায়ে কেরামের পরে বা খোলাফা রাশিদুনের পরে আমরা দেখি আবার রাজতন্ত্রের যে সূচনা হয়ে থাকেছে। নবী সাহচর্য যারা পেয়েছে তারাও কিন্তু পরবর্তী পর্যায়ে ভুলে গিয়ে সে রাজতন্ত্র প্রবর্তন করেছিল, যে রাজতন্ত্র এখনো মধ্যপ্রাচ্য দেশগুলোতে যে এখনো আছে, স্বয়ং সৌদি আরবে আছে, যেখানে নবীজি আগমন করেছিলেন, বিদায় নিয়েছিলেন, সেই পবিত্র দুই ভূমিতে এখনো রাজতন্ত্রই। তো যাই হোক, যে এরপরে এসে যে সেই এসেই তাকে যে রাজধানীতে প্রবেশ করে সেই তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। সেখানে যে একটা উপাধি দেওয়া ছিল, তার উপাধি ছিল আবু মুজাফফর শিহাবুদ্দিন মোহাম্মদ সাহেব কিরান সানি শাহজাদা বাদশাহ গাজী। এই উপাধি নিয়ে যে সিংহাসনে আরোহণ করেন ১৬২৮ খ্রিস্টাব্দের ৬ ফেব্রুয়ারি, এবং তার অভিষেক সম্পন্ন হওয়ার তার নামে যে কুবদা পাঠ করা, মুদ্রা চালু করা। এদিকে নূরজাহানের নামে যে ক্ষুধা সেটা বন্ধ করে দেওয়া হলো, যেমন তার নামে নূরজাহানের নামে ক্ষুব্ধা ছিল না, সব মুদ্রা ছিল, সেগুলো বাতিল করে দেওয়া হলো এবং সেগুলো ক্রস করে রাজকোষাগারে নিয়ে নতুন মুদ্রা যে চালু করা হলো। তবে সম্রাট শাহজাহান যে তার ফুফু হয়, একদিক থেকে ফুফু বা ফুফু শাশুড়ি দুটোই হয়, যেটাই হোক, যে সে তাকে অসম্মান বা অমর্যাদা করে নাই তার যে চলার জন্য, বরং প্রশংসনীয় বার্ষিক ২ লক্ষ যে টাকার বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে। তো সম্রাট এটার পরেও যে রাজনীতি থেকে উনি অবসর নিয়ে, সম্রাজ্ঞী শাহ নূরজাহান যে অবসর নিয়ে যে তার যে এদিকে শাহরিয়ার তো অন্ধ করে দেওয়া হলো, অন্ধ করে যে এবং তার মেয়ে লাডলি বেগমকে নিয়ে স্বামীজির সমাধির পাশে একটি দাতব্য চিকিৎসালয়, দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠা করে বাকি জীবন সেখানে অতিবাহিত করে। এইভাবে শাহজাহানের ক্ষমতা আহরণ, ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত অবসান হয়ে যে শাহজাহান যে ক্ষমতা আসে, আসার পরে যে তাকে যারা সাপোর্ট করেছিল, যারা সমর্থন করেছিল, যে তাদেরকে বিভিন্ন উপাধি, বিভিন্ন পুরস্কার দেওয়া যায়। যেমন তার শ্বশুরকে ইয়ামিন উদ্দৌলা উপাধি দিয়ে প্রধানমন্ত্রী নিয়োগ, আবার তার মস্তম ৮,০০০ উন্নীত করেন, আর সেনাপতি মোহাম্মদ খানকে ৭,০০০ মঞ্চ এবং খানান উপাধি আজমিরের শাসনকর্তার পদে তাকে পুরস্কৃত করা হয়। এইভাবে দেখি যে শাহজাহান যে প্রাথমিক যেসব যে পদক্ষেপগুলো নিয়েছিল, যে ইতিহাসে দেখা যায়, সেখানে ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরী
যে উনি বর্ণনা করেছেন যে সম্রাট শাহজাহান একজন সুন্নি মুসলমান ছিলেন এবং সিংহাসন আরোহণ করে মূল সামনে কিছু ইসলামী বিধিবিধান পুনর্বর্তন করেন বা বাদ করেছিলেন। যে একটা হচ্ছে যে উনি রাজকীয় ঘোষণার মধ্যে বর্ষপঞ্জি গণনা সৌর মাসের পরিবর্তে চন্দ্র মাস এবং হিজরি সনের প্রবর্তন করেন। সম্রাটকে সম্রাট প্রদর্শনের প্রচলিত নিয়ম উনি ঘোষিত সেজদা প্রথা বাতিল করে দেন এবং জমি 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 বুঝ বা জমি চুম্বন রীতি প্রচলন করেন। এখানে আকবর যে দিনই হেলাই করছিল সেটা তো অনেক বিতর্কিত, ইসলাম ধর্মের সাথে যে সাংঘর্ষিক। এই জন্য তিনি সৌরবর্ষ যেটা সেটা বলতে চন্দ্রবর্ষ পড়ে যায় বেশি, অর্থাৎ যে চন্দ্রমাসটা এমন এটা যে প্রতি যে বছরে চন্দ্রমাস 10 কিংবা 12 দিন সামনে দিয়ে এগিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে 12টা মাস আমাদের দেশের যে ঋতুচক্র আছে বা বিশ্বের যে ঋতুচক্র, সব ঋতুচক্রেই এই মাসগুলো ঘুরতে, যে মহরম মাস যে সব ঋতুতে বা সব মাসে আসবে, সব সিজনে আসবে, সব ঋতুতেই আসবে দেখা যাচ্ছে। কিন্তু ইংরেজি বা ইংরেজি তো নাই, যে খ্রিস্টসন যেটা আছে সৌরবর্ষ যেটা আছে সেটা কিন্তু এইভাবে ঘূর্ণমান না। এটাও একটা যে যে কি বলবো, এটা একটা ওই যে অলৌকিক ঘটনায় বলা যায় থেকে কোনো বর্ষ গণনা নাই, কিন্তু চন্দ্রমাসটা গণনা হচ্ছে এমনভাবে চন্দ্রমাসটা চন্দ্রের অস্ত এবং উদিত হয়, যার কারণে প্রতি বছর 10 বা অথবা 12 দিন যে এগিয়ে যাচ্ছে। তোমরা দেখো বা আমরাও দেখি আমাদের জীবনে শীত গ্রীষ্ম বর্ষা শহর হেমন্তে আমরা রমজানে ঈদও করেছি, যে ঈদুল আজহা করেছি, ঈদুল ফিতরও করেছি, অনেক কিছুই আমরা করেছি। কিন্তু অন্য কোনো ধর্মে এসব পূজা পার্বণ নির্দিষ্ট নয়, ওরা নির্দিষ্ট করিয়ে দেওয়া হয়েছে। যেমন 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের যে খ্রিসমাস ডে বলা হচ্ছে, যে অক্টোবর মাসে প্রতি বছর দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজাই হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নববর্ষের উৎসব হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমাদের ঈদুল আজহা ঈদুল ফিতর আমাদের এই দুটি বড় উৎসব, কিন্তু এই দুটি উৎসবও আমরা দেখি যে সব ঋতুতে হচ্ছে, সব ঋতুতে হচ্ছে। তুমি সম্রাটকে যে সেজদা প্রথম বাসে তবু জমি চুম্বন কথা যে আসছে সেটা পাদটিকায় যে জমি চুম্বনের পরবর্তী পর্যায়ে সেটা উনি বাদ করে দিয়েছেন। যে বাদ জমি চুম্বনটা হচ্ছে যে খানা মোহাম্মদ খানের পরামর্শ সম্রাট জমি চুম্বন প্রথা চালু করেছিলেন, কারণ মোহাম্মদ খান সম্রাটকে বলেছিলেন তা না হলে সম্রাট সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। অর্থাৎ ভেদাভেদ রাখার জন্য যে এই জমির চুম্বনটা হলে এরকম যে সম্রাটকে সম্মান প্রদর্শনের জন্য ডান হাত মাটির উপরে রাখবে, ডান হাত মাটির উপরে রাখবে এবং পরে এই হাতটি পিঠে পিঠে চুম্বন খাবে, রেখে পরে এই হাতে মনে এইভাবে চুম্বন খাবে। এটাকে মাটি চুম্বন প্রথা বলতেছে বা জমিন বুঝ নামে পরিচিত ছিল। তো এটাকেও যে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক বিদায় যে সম্রাট আকবর পরবর্তী পর্যায়ে যে এই বাতিল করে দিছে বিভিন্ন সুফি সাধকদের, যে ওনাকে অনুরোধ করাতে উনি এই প্রথা যে বাতিল করে দিয়েছিলেন। যাই হোক যে এই এর পরে উনি যে সম্রাট বসে যে যে তবে এখানে যে আকবরাবাদ নামে একটা আগ্রার পরিবর্তে আকবরাবাদ নামকরণ করতে, কারণ তার যে পিতামহ অর্থাৎ দাদা আকবর তাকে অত্যধিক সম্মান করতেন, সেজন্য উনি যে পিতামহকে অত্যন্ত সম্মানের জন্য তিনি যে আগ্রার নাম পরিবর্তন করে আগ্রার নাম পরিবর্তন আগ্রাবাদ রেখেছিলেন। এবং উনি যে প্রশাসনিক যে তার শত্রু মিত্র সবাইকে সমানভাবে দেখে তাদেরকেও যে উচ্চ পদে নিয়োগ করা, কিছু তো বিরোধী ছিল, নূরজাহানের পক্ষে কিছু লোক ছিল যে তাকে, হ্যাঁ। তো যাই হোক যে 1608-এর মার্চ মাসে সম্রাট জমকালোর মাধ্যমে তার নওরোজ উৎসব যে পালন করা হয়ে থাকে। নওরোজ উৎসব এটা পারস্য প্রথা, ইরানে
এখনও প্রচলিত আছে নওরোজ উৎসব, সেটা তারা পালন করে থাকে। এবং সে কালচার যে যে পারস্যদের মাঝে ভারতবর্ষ আসে হয়ে যায়, এই উৎসবের মাধ্যমে উনি যে উম, রাজকোষ থেকে মানুষদেরকে, জনগণকে, রাজকর্মচারীদেরকে যে সাহায্য সহযোগিতা প্রদান, তুমি দেখবে যে আমাদের দেশেও যে নতুন সরকার গঠন করলে ওনারা এসে সরকারি কর্মচারীদের বা জনসাধারণের জন্য একটা কিছু যে করে থাকেন তারা, যে করে থাকেন এইরকম আর এই, যদিও আনুষ্ঠানিকভাবে সেটা হয় না, কিন্তু এরা সে আনুষ্ঠানিক বলতে বলা হচ্ছে যে কথিত সিংহাসনে অভিষেক অনুষ্ঠানে পর পর থেকে নরউষ্টভিন সম্রাট রাজকোষ থেকে 1,60,00,000 উপহার এবং উপরকম বাবদ ব্যয় করেছিলেন। 1,60,00,000 এখন কত টাকা হবে হিসাব করে দেখো, কয়েকশো কোটি টাকা হবে। এইভাবে সে তার যে সিংহাসন আহরণ ক্ষমতা আহরণ সেই করে নওরোজ উৎসবের মাধ্যমে। এরপর তার পরবর্তী কার্যক্রম শুরু হয়। কিছু বিদ্রোহ বিশৃঙ্খলা হয়েছিল, সেখানে অন্যতম বিদ্রোহ ছিল যে ঝুমুর সিংয়ের বিদ্রোহ। শিখ সম্প্রদায়ে যে যে সে আবুল ফজরের হত্যাকারী ছিল, বুন্দেলার ইয়া ছিল, ঝুমু বুন্দেলখণ্ডে রাজপুত সর্দার এবং প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজর বুন্দেলখণ্ডে রাজপুত সর্দার ছিল ঝুমুর সিং, যে তার সাথে তার বিদ্রোহ দমন করছে। তারপরে খানজাহান লোদির বিদ্রোহ দমন, আমরা জানি লোদি বংশের যে শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করিয়ে মোগলরা ক্ষমতা নিয়েছিল, দিল্লির সিংহাসন তারা দখল। সে লোদি বংশের কিছু লোকও পরবর্তী পর্যায়ে আসে আবার বিদ্রোহ করে। সম্রাট শাহজাহান সে বিদ্রোহ যে মোকাবেলা করেছিলেন। এর ফাঁকে দিয়ে আসে উনার জীবনে একটা অন্যতম ট্র্যাজেডি, যে তার যে মমতাজ মহলকে, এটা তার দ্বিতীয় স্ত্রী ছিল যে মমতাজ মহল, যে তার মৃত্যু হয়েছিল। যে নূরজাহান, নূরজাহান না, যে মোগল সাম্রাজ্যের ইতিহাসে আরেকটা নক্ষত্র ছিল নূরজাহানের পরে, যে মমতাজ মহল সম্রাজ্ঞী মমতাজ মহলে। এর প্রকৃত নাম ছিল আরজুমান্দ বানু বেগম। ইতিহাসে তিনি মমতাজ মহল নামে যে প্রসিদ্ধ ছিলেন, এক বিরল প্রসিদ্ধি অর্জনকারী নারী ছিলেন, যে খুব ধীর সুসম্পন্ন, জ্ঞানী গুণী, কয়েক ভাষায় পারদর্শী এবং বিদুষী মহিলা ছিলেন আরজুমান্দ বানু। তার নামটা আসে অনেক সময় মমতাজ মহল, আমরা তো মমতাজ মহল বা তাজমহল মমতাজ মহল হিসেবে আমরা জানি। এবং তার পিতার নাম তো আসিফ খান, তোমরা জানো। মায়ের নাম ছিল দেওয়ানজি বেগম। আসিফ খান সম্রাট নূরজাহানের ভাই এবং মুঘল রাজদরবারে একজন প্রভাবশালী অমর্ত্য ছিলেন। মমতাজ তার ফুফু নূরজাহানের মতো অপরূপ সৌন্দর্যের অধিকারী, সুশিক্ষিত এবং সংস্কৃতিবান নারী ছিলেন। সমকালীন ইতিহাসে তিনি একজন বুদ্ধিমতী এবং প্রতিভাবান নারী রূপে সুপরিচিত। সম্রাট জাহাঙ্গীর আসিফ খানের সৌন্দর্য এবং প্রতিভার কথা অবগত হয়ে তার প্রিয় পুত্র খুররমের সাথে বিবাহ দেন। ১৬১২ খ্রিস্টাব্দে মহাধুমধামে বিবাহ সম্পন্ন হয়। এটা সম্ভবত তার দ্বিতীয় বিবাহ ছিল। তার একাধিক স্ত্রী ছিল, তবে সবচেয়ে উনি যে মমতাজ মহলকে বেশি যে আদর করতেন, সোহাগ করতেন, বা রাজ্য শাসনে তাকে পাশে পাশে রাখতেন। অনেক সময় সম্রাট শাহজাহান যে পরামর্শ নিয়েছিলেন, যে এবং ঐতিহাসিক সে কথাগুলো বলছে যে ফুফু নূরজাহান বেগম যেমন সম্রাট জাহাঙ্গীরের উপর প্রভাব বিস্তার করেছিলেন, তেমনি মমতাজ মহল নিজের সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং প্রেম ভালোবাসা দ্বারা স্বামী শাহজাহানের হৃদয়ের রানীতে পরিণত হয়েছিল।
মৃত্যুর দিন পর্যন্ত তিনি বিপদ আপদে স্বামীর পাশেই ছিলেন। সম্রাট শাহজাহানের একাধিক স্ত্রী, তবে তিনি মমতাজ মহলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তাকে তার প্রধান মহিষীর আসন দান করেন। রাজপরিবারের সকল মহিলার উপর তার কর্তৃত্ব প্রদান, তার ভাতা এবং জায়গিরের পরিমাণ বৃদ্ধি এবং তাকে মালিকা-ই-জাহান উপাধি দেওয়া হয়। মালিকা-জাহান উপাধি দেওয়া হয়। যাই হোক, যেটা আগেই বলেছি, সে ধর্মনিষ্ঠ উদারমনা একজন মানুষ। নামাজ রোজা ধর্মীয় অনুশাসন উনি নিষ্ঠার সাথে পালন করতেন এবং একজন যে জনদরদী সম্রাজ্ঞী ছিলেন, যে জনসাধারণকে উনি অবাধে দান করতেন, যে রাষ্ট্রীয় কোষাগার হোক বা নিজে ইয়া থেকে উনি দান করতেন। তো দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, যে যে অনেকেই বলিয়েছে যে সম্রাট হবার পর তিনি তার রাজকীয় সিলম মমতাজের তত্ত্বাবধানে যে রেখেছিলেন। সে মমতাজ মহল সম্পর্কে রেণুকা নাথ বলেন, The Mumtaz was remarkable in the field of the learning and was a talented and cultured lady. আরবি এবং ফার্সি ভাষার মমতাজের বেশ দক্ষতা ছিল, তিনি ফার্সি ভাষা কবিতা লিখতেন। দুর্ভাগ্য হলো সম্রাট জীবনে একটা যে অমানিসার ঘোর অন্ধকার অধ্যায় সূচনা হয়েছিল, যে সুখে দুঃখে সবসময় যে সঙ্গী সাথী ছিল। যে 1631 খ্রিস্টাব্দে 7ই জুন চতুর্দশ সন্তান জন্মদানকারী মহর্ষি মমতাজ মহল দাক্ষিণাত্যের বুরহানপুর, যে বর্তমান ভারতের মধ্যপ্রদেশ, ভারতের মধ্যপ্রদেশ, আগে নাম ছিল বুরহানপুর, দেন সেখানে তার মৃত্যুবরণ করা হয়। এখানে উল্লেখ করা যায় যে ভারতের মুসলিম শাসনের পর যে ভারতের যে সকল অঞ্চলগুলো উদ্দেশ্যে মুসলিম নামকরণ করা হয়, সেগুলো পরবর্তী যে পরিবর্তন করা হয়, অনেক পরিবর্তন হয়েছিল। যে সেখানে সেই যে বুরহানপুরের পরিবর্তে এখন দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ। যাক, এবং তার মৃত্যুতে সমগ্র রাজদরবার, সমগ্র রাজ্যে যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়তম পত্নীর অকাল এবং আকস্মিক সম্রাট শাহজাহান শোকাবুদের বিমর্ষ হয়ে পড়েছে। তিনি 7 দিন পর্যন্ত জরকায় দর্শন দেননি এবং রাজকার্যে অংশগ্রহণ করেন নাই। অনেক ঐতিহাসিক বলেছেন যে 2 বছর পর্যন্ত উনি রাজকীয় জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান এবং সুগন্ধি যে ব্যবহার উনি করেন নাই 2 বছর পর্যন্ত, এমনও কথা ইতিহাসে প্রচলন আছে। তো যাই হোক, যে তার মৃত্যুর পর যে 6 মাস পরে তাকে আগ্রায় আনা হয়, সম্ভবত যেখানে এখন যে সৌধ নির্মাণ করার পর ওখানে সমাধিস্থ করা হয়। যে তাজমহল নির্মাণ করার পর সেখানে দুটো সম্রাট শাহজাহানের সমাধিও সেখানে আছে, যে তাকেও মমতাজের পাশে যে সমাধিস্থ করা হয়। তো যাই এইভাবে যে তো মধ্যযুগীয় সপ্তর্ষির যে অন্যতম নিদর্শন তাজমহল সম্রাট শাহজাহানের পত্নী প্রেমের এক উজ্জ্বল নিদর্শন। এই তাজমহল সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের কীর্তি এবং স্মৃতিকে ইতিহাসে অমর করে রেখেছে। এই সম্রাট শাহজাহানের যে জীবনে একটা কালো অধ্যায় যে শুরু হয়, এই অধ্যায় আরও ঘোর অমানিসার দিকে চলে যায়, ঘোর অন্ধকার দিকে চলে যায়। সে এরপর ক্ষমতা নিয়ে তার পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের পর 10 বছর আগ্রা দুর্গের বন্দী। এভাবে শাহজাহানের যে এরপর যে পর্তুগিজদের আগমন, আরও কিছু যেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা এর আগে একটা দুর্ভিক্ষ হয়েছে বলছে ঐতিহাসিকরা 1630 থেকে 32 খ্রিস্টাব্দে। এটা তোমরা একটু দেখে নিও, আমি যে সামারিটুকু বলছি। ঐতিহাসিকরা বলছেন যে বস্তুত যে দুর্ভিক্ষের কারণে আহমদনগরে 10 লাখ লোকের মৃত্যু হয়েছে বলে যে ইরফান হাবিব উল্লেখ করেছেন। ঐতিহাসিকেরা বলতেছেন যে সেখানে যে দুর্ভিক্ষ, প্রচণ্ড তাপদাহ হয়েছিল সেখানে, এবং তার বিপক্ষে যারা মত দিয়েছিল সেখানে যে প্রত্যক্ষদর্শী মির্জা আমিন কাজভিনি, ইংরেজ পর্যটক পিটার মেন্ডি এবং চার্লস টেম্পল এবং ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরি, এরা বিভিন্ন জনে বর্ণনা দিয়েছে। তবে চার্লস টেম্পল পর্যন্ত এরা
যে ভয়াবহর কথা বর্ণনা করেছিলেন, যে সেখানে সম্রাট যে বলছে যে কিছুই করেন নাই, যে কুকুরের মাংস খেয়েছে, কুকুরের মাংস বিক্রি করছে, মানুষের মাংস, মানুষ গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেছে, মানুষ ছেড়ে দাক্ষিণাত্য থেকে বহু লোক উত্তর প্রদেশে পালিয়ে যায়, শুধু আহমদনগরের 10 লক্ষ লোকের মনে হয় না। তো যাই হোক, যে 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 পিটার ম্যান্ডি, যে চার্লস টেম্পল এবং বিস্টেন স্মিথ, তারা এই কথা বলতেছে যে দুর্ভিক্ষের কারণে, অর্থাৎ ওনারা বলতে চাইছে যে রোম নগরী জ্বলছে, নিরু বাঁশি বাজাচ্ছে, এরকমই বলতে চাইছে। দেশ ইয়া হচ্ছে আর তার স্ত্রী শোকে শোষক আহত হয়ে সব কিছু থেকে সে বিরত রয়েছে, এই ধরনের কথা বলতে যাচ্ছে। কিন্তু ঐতিহাসিক যে আব্দুল হামিদ লাহোরী যেটা বলছে, যে আব্দুল হামিদ লাহোরী যে পাতশাহনামা গ্রন্থের তথ্য অনুযায়ী উনি যে লিখে, সেখানে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের মানুষ এই দুর্দিনের সম্রাট শাহজাহান মোটেই নির্বিকার ছিলেন না। যে নিরু তার যে প্রেমিককে পাওয়ার জন্য বাঁশি বাজাচ্ছে আনমনে আন ধ্যানে, যে যে রজকে নির্মত বা জীবে, এই ধরনের কাজ উনি করেন নাই, যে যে সেই ক্ষেত্রে যে উনি যে বসেছিলেন না। সম্রাটের নির্দেশে বুরহানপুর, আহমদনগর এবং সুরাটসহ উপদ্রুত এলাকায় নঙ্গর খুলে দুর্গতদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হয়ে থাকে। সম্রাটের পক্ষ থেকে দুর্ভিক্ষ পীড়িত মানুষকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়। উপদ্রুত এলাকায় 1/3 রাজস্ব মাফ করে দেওয়া হয়, যার পরিমাণ ছিল 70 লক্ষ টাকা। সম্রাটের অনুসরণে এই সময় সাম্রাজ্যের সামর্থ্যবান অভিজাতগণ জনদুর্ভোগ লাঘবে সাহায্য নিয়ে অগ্রসর হয়েছিল। আব্দুল হামিদ লাহোরী তার লিখিত পাতশাহনামা গ্রন্থে এই বর্ণনা দিয়ে গেছেন যে এখনও আমরা দেখি আমাদের দেশে বা বিশ্বে অর্থশালী বিত্তশালী যারা আছে, তারা রাষ্ট্রের দুর্যোগের সময় সাহায্য, যে আমি তোমরা হয়তো সাম্প্রতিককালেও দেখেছ যে করোনাকালীন দুর্যোগও আমাদের যে রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্যের পাশাপাশি আমাদের দেশের শিল্পপতি, দানশীল ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে মানুষকে অকাতরে যে দান করেছে, যে আমিও করেছি, যে আমাদের হাই স্কুল জীবনে আমাদের অবসর যে সাবেক ছাত্রদের নিয়ে একটা আমাদের সংগঠন আছে, এক্স স্টুডেন্ট ফোরাম, দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়, এর পক্ষ থেকে আমরাও যে কয়েক লক্ষ টাকা আমরা বিতরণ করেছি এলাকার যারা খেটে খাওয়া মানুষ তাদের মাঝে। তো এখানে দেখা যাচ্ছে ভালো মানুষ তো মানুষের জন্যই। তারপর উচ্চ পশ্চিম সীমান্ত নীতি আছে, তার মধ্যে এশিয়ার নীতি, দাক্ষিণাত্য নীতি, আমরা এগুলো আর তেমন একটা বেশি আলোচনা করব না। যে আমরা চলে যাব সম্রাট শাহজাহানের যে পুত্রদের মাঝে উত্তরাধিকার যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে যে গতি প্রকৃতি কেমন ছিল, কেন হয়েছে, কী কারণ হয়েছে, কে জয়লাভ করছে। যে সম্রাট যে শাহজাহানের যে 4 পুত্র ছিল, আর মেয়ে ছিল জাহানারা, যে দারাশিকো, শাহ সুজা, মুরাদ, আওরঙ্গজেব, আর বোন ছিল জাহানারা। যে 4 পুত্রের মাঝে 4 পুত্রের মাঝে যে সবচেয়ে চরিত্রবান, ধার্মিক এবং সব দিক থেকে যে 2 কন্যা ছিল, একটা জাহানারা আর একটা হচ্ছে রোশনারা, 2 কন্যা ছিল। 6 ভাই বোনের উত্তরাধিকারী, হ্যাঁ 6 জন ভাই বোন ছিল। তো বোনেরা 2 জনে ছোট ছিল। এই 2 বোনও বিভিন্ন অন্যান্য ভাইদেরকে তারা সাপোর্ট করেছে। আমরা বিস্তারিত আলোচনা করতে গিয়ে সেখানে আমরা আলোচনা করব। এই 4 ভাই 2 বোন এদের নিয়ে যে সংগ্রাম, চারিত্রিকগতভাবে ঐতিহাসিকের যেটা কথা বলতেছেন, যে চারিত্রিক বৈশিষ্ট্য, শিক্ষাগত যোগ্যতার বৈশিষ্ট্য, শাসনের দক্ষতা, উত্তরাধিকারী নীতির অভাব, বোনেরা যে বিভিন্ন জনকে সেটা মিনিমাইজ নিয়ে অন্যজনকে সাপোর্ট করেছে, এইসব কথাগুলো বলতেছে, যে সেগুলো আমরা আলোচনা করব, যে 4 ভাইয়ের চরিত্র কেমন ছিল। যে তবে ঐতিহাসিকরা বলছেন সে সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব ছিল, আর শাহজাহান পুত্র যে ধারাশিকের প্রতি যে দুর্বল ছিল এবং উনি জীবিত অবস্থায় যে তাকে সিংহাসনে
ইয়া করে রাখে। এদিকে অন্য পুত্রগুলো তো বিভিন্ন দিকে, যেমন শাহ সুজাকে বাংলার শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল। বাংলা তোমরা যেমন তার নামে যে কুমিল্লার মোগলটুলি অঞ্চলে শাহ সুজা মসজিদ, যে একটা মসজিদ আছে শাহ সুজা মসজিদ। আমি তো ইন্টারমিডিয়েট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছি, তখন ওই পাড়াতে থাকতাম। ওই মসজিদে জুমার নামাজ বা কোনো নামাজ পড়তে যাইতাম। যে আরেকটা আছে যে তোমাদের নোয়াখালীতে যেটা বেগমগঞ্জে আসে, যে একটা মসজিদ আছে না, যে বেগমগঞ্জে, সেই মসজিদটা বলতেছে এই যে বাংলার শাসনকর্তা শাহ সুজা যে মসজিদ, এই মসজিদটা নির্মাণ করেছেন। সে মসজিদে দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে। যদিও যে আমার দেখা একান্ত ইচ্ছা ছিল, এখন আমি দেখতে পারি নাই। যে মোগল স্থাপত্য, আমার তো মাস্টার্স শেষ পর্বে আর্কিটেকচার ছিল, আমরা আর্কিটেকচার নিয়ে 5 জন ছিলাম আমাদের বেসে, আমরা লেখাপড়া শেষ কোর্স কমপ্লিট করেছি। সে যার মোগল স্থাপত্যের যে একটা নিদর্শন হচ্ছে যে ব্যায়ামগঞ্জ যে মসজিদ আছে, মসজিদটার নাম তো এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। যে তবে সেটা ঐতিহাসিক কারণে যেটা দেখতেছি, সেটা যে বিভিন্ন বর্ণনা আমরা দেখেছি যে শাহ সুজা আওরঙ্গজেবের পুত্র, শাহজাহানের পুত্র শাহ সুজা, উনি বাংলা সুবেদার ছিল, বাংলার শাসনকর্তা ছিল, উনি নির্মাণ করেছেন। ভাইদের সাথে গৃহযুদ্ধে পরে উনি ওখান থেকে যাইয়ে রেঙ্গুনে নির্বাসন, সেখানে দুর্বৃত্তের হাতে উনি মারা গিয়েছিলেন, ঐতিহাসিকরা বলছেন। এদিকে আপনার দারা শিকো মুরাদ যুদ্ধে মারা যায়, শাহ সুজা নির্বাসনে চলে যায়, আর থেকে আওরঙ্গজেব সাম্রাজ্য পরিচালনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যোগ্য কখনো সূর্য সম্রাট যে বাবরের মতো, আকবরের মতো, শাহজাহানের মতো, যে আওরঙ্গজেবের মতো যদি যে শাসক আসতেন, তাহলে ভারতের মোগল শাসন বা মুসলমান কেন্দ্রীয় শাসন এত দুর্বল বা এত সহজে ভেঙে পড়তো না এই বিশাল সাম্রাজ্য। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত। আগামী ক্লাসে যে শাহজাহানের পুত্রদের মাঝে গৃহযুদ্ধের কারণ এবং ফলাফল ইত্যাদি নিয়ে আমরা যে আলোচনা করব। যে আমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।